সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভূরাজনৈতিক মানচিত্র এখন খুব দ্রুত বদলাচ্ছে। এই পরিস্থিতিতে বহুপাক্ষিকতার সাহসী কৌশল দিয়ে পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর চেষ্টা করছে সৌদি আরব। বড় পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার ভেতর দিয়ে চলতে গিয়ে আঞ্চলিক ও বিশ্বমঞ্চে নিজেদেরকে নতুন করে হাজির করছে তারা। একই সাথে যুক্তরাষ্ট্র সহ প্রচলিত বৈশ্বিক পরাশক্তিগুলোর উপর থেকে নির্ভরতা কমিয়ে আনারও চেষ্টা করছে সৌদি আরব। এই বাস্তবতায় রিয়াদ এখন কূটনৈতিক প্রচেষ্টার সব সুযোগই লুফে নিচ্ছে। একদিকে অর্থনৈতিক অংশীদারিত্ব মজবুত করার চেষ্টা চলছে, অন্যদিকে সংঘাত মধ্যস্থতায় সক্রিয় ভূমিকা নিচ্ছে তারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। 1902 সালে রিয়াদ দখলের মধ্যে দিয়ে নাজদ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয়ার প্রচেষ্টা শুরু করেন বাদশাহ আব্দুল আজিজ। সামরিক শক্তি, গোত্রগুলোর সমর্থন এবং ধর্মীয় বৈধতার সমন্বয়ে নাজদ এবং হিজাজ, যেখানে মক্কা মদিনা রয়েছে, এই দুই অঞ্চলকে ঐক্যবদ্ধ করেন তিনি। এই ঐক্যবদ্ধ ভূখণ্ড নিয়ে 1932 সালে গঠিত হয় সৌদি আরব। প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রকে সংহত করার দিকে মনোযোগ দিয়েছিলেন বাদশাহ আব্দুল আজিজ, কিন্তু বিশাল তেলের রিজার্ভগুলো যখন আবিষ্কার হতে লাগল, তখন পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে সৌদির জন্য পররাষ্ট্রনীতি জরুরি হয়ে পড়ল। 1945 সালের 14 ফেব্রুয়ারি এক্ষেত্রে ছিল একটি বিশেষ দিন। এই দিনেই সুয়েজ ক্যানেলে ইউএসএস কুইন্সি জাহাজে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের সাথে বৈঠকে মিলিত হন বাদশাহ আব্দুল আজিজ। এই বৈঠকেই মার্কিন সৌদি অংশীদারিত্বের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। সামরিক সুরক্ষা ও সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের জন্য তেল ক্ষেত্রগুলোর দরজা খুলে দেয় সৌদি আরব। দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদী কৌশলগত জোট গড়ে উঠেছে, তার ভিত্তি ছিল এটাই। এই অংশীদারিত্বের কারণে বৈশ্বিক জ্বালানি খাতের অন্যতম নেতা হয়ে ওঠে সৌদি আরব। শীতল যুদ্ধের সময় সোভিয়েত প্রভাব নিয়ন্ত্রণেও মিত্র হিসেবে ভূমিকা ছিল তাদের। ওয়াশিংটনের সাথে শক্তিশালী সম্পর্ক থাকার পরও সৌদি আরব আন্তর্জাতিক সম্পর্কে বৈচিত্র্য আনার চেষ্টা করেছে। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং চীনের সাথে অংশীদারিত্ব গড়ে তুলেছে তারা। এর মাধ্যমে অভিন্ন স্বার্থ নিশ্চিত করে বৈশ্বিক বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে রিয়াদ। বহুমেরুর বিশ্বে চীন ও রাশিয়া প্রভাবশালী শক্তি হয়ে উঠেছে। এই নতুন বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে সৌদি আরব তাদের পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজাচ্ছে। এই পরিবর্তনের ভেতর দিয়েই 2015 সালে বাদশাহ সালমানের শাসনকাল শুরু হয়। সৌদি আরব এখন ভিশন 2030 নিয়ে সামনে এগোচ্ছে, যেটা নেতৃত্ব দিচ্ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা MBS। এই পরিকল্পনার উদ্দেশ্য হল তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা। সৌদি আরব এখন বিশ্বের বিভিন্ন জায়গায় অবকাঠামো খাতে বিনিয়োগ করছে এবং উদীয়মান বাজারগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে। একই সাথে তারা বৈশ্বিক জ্বালানি রূপান্তরের সাথেও খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে। সৌদি আরবের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। এখন বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি কূটনীতির মাধ্যমে আরও বড় পরিসরে ভূ রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা করছে তারা। চীন জ্বালানি খাতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু বেইজিংয়ের সাথে অবকাঠামো, প্রযুক্তি, বিনিয়োগ এবং কিছু প্রতিরক্ষা প্রকল্প নিয়েও কাজ করছে রিয়াদ। আরেকদিকে তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ওপেক প্লাস ফ্রেমওয়ার্কের অধীনে বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখার জন্য সৌদি আরবের সাথে কাজ করছে। একই সাথে গ্লোবাল সাউথ অঞ্চলের সাথেও সম্পর্ক গড়ে তুলছে সৌদি আরব। ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর সাথে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করছে তারা। সৌদি আরবের নতুন পররাষ্ট্রনীতির লক্ষ্য হল আঞ্চলিক স্থিতিশীলতা এবং সংঘাত নিরসন। এই লক্ষ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 2023 সালে সৌদি ইরান সম্পর্ক জোড়া লাগানো। সেখানেও মধ্যস্থতায় ছিল চীন। এই চুক্তি বহু দশকের উত্তেজনা কমিয়ে দিয়েছে। যদিও ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক সহযোগিতা সীমিতই রয়ে গেছে, তারপরও দুই দেশের মধ্যে নিয়মিত সফর ও আলোচনার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে। ইয়েমেনের সহিংসতা বন্ধ করাটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। সৌদি আরব ইরান সমর্থিত হুথি গ্রুপের সাথে সংলাপে বসেছে এবং এরই ধারাবাহিকতায় 2023 সালের সেপ্টেম্বরে রিয়াদে অস্ত্রবিরতির আলোচনা শুরু হয়। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের অভিযানের পরও যদিও এই প্রক্রিয়া খানিকটা হোঁচট খেয়েছে।
হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজকে টার্গেট করে হামলা করলেও সৌদি আরব সবসময় কূটনৈতিক সমাধানের কথা বলে এসেছে। সৌদি আরব এরপরও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কম্প্রিহেন্সিভ পিস ফ্রেমওয়ার্ক তৈরির জন্য কাজ করে গেছে, যাতে ইয়েমেনে স্থিতিশীলতা ফিরে আসে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত হয়। 2023 সালের এপ্রিলে সুদানের সংঘাত লাগার পর থেকেই সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছে সৌদি আরব। এরই মধ্যে বেশ কয়েক দফা শান্তি আলোচনা হয়েছে। 2024 সালের জুলাই মাসে আলোচনা আবার শুরুর চেষ্টা করা হয়। এইসব আলোচনার লক্ষ্য হল সমঝোতার মাধ্যমে গৃহযুদ্ধের অবসান ঘটানো। সৌদি নীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সংঘাত প্রতিরোধ। মিশরের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যথেষ্ট বিনিয়োগ করেছে সৌদি আরব। অভ্যন্তরীণ সংঘাত প্রতিরোধের জন্য কায়রোকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিচ্ছে রিয়াদ। সিরিয়ার গৃহযুদ্ধের পুরো সময় এবং সংঘাত পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়াতেও জড়িত রয়েছে সৌদি আরব। এখানে তাদের লক্ষ্য হল বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করা এবং স্থিতিশীলতা রক্ষা করা। ইরাকের আরব পরিচয় ফিরিয়ে আনতেও কাজ করছে সৌদি আরব। সেখানে গোষ্ঠীগত বিভাজন ও বিদেশি প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখছে তারা। লেবাননের স্থিতিশীলতার জন্য রিয়াদের প্রচেষ্টা রয়েছে। তাদের সার্বভৌমত্বকে শক্তিশালী করা এবং যেসব জাতীয়তাবাদী নেতা দেশকে বাইরের প্রভাব থেকে মুক্ত রাখতে পারবে তাদের শক্তিশালী করার জন্য কাজ করছে সৌদি আরব। তবে ফিলিস্তিন এখন সৌদি আরবের অগ্রাধিকার তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। রিয়াদ মনে করে দীর্ঘদিনের এই সংকট সমাধানের সাথে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা ওতপ্রোতভাবেই জড়িত। সৌদি আরব এখনও দুই রাষ্ট্র সমাধানের পক্ষে। 1967 সালের 4 জুনে নির্ধারিত সীমানার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলে আসছে রিয়াদ, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। গাজার অধিবাসীদেরকে অন্য দেশে সরিয়ে দেওয়ার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তারা। ফিলিস্তিনিদের অধিকার জলাঞ্জলি দিয়ে যেসব পদক্ষেপের কথা বলা হচ্ছে সেগুলোরও বিরোধিতা করেছে সৌদি আরব। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয়ায় যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেই চ্যালেঞ্জের মধ্যেও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে ফিলিস্তিন ইস্যুতে সক্রিয় ভূমিকা রেখেছে সৌদি আরব। গাজা বিষয়ক আরব ইসলামিক মিনিস্ট্রিয়াল কমিটির সভাপতি হিসেবে সৌদি আরব গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু স্টেট সলিউশনের পক্ষে সমর্থন আদায় করেছে। 2024 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সময় এই বৈশ্বিক জোট গঠিত হয়। এই জোটের লক্ষ্য হল সংঘাতের মূল কারণগুলো মোকাবেলা করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। উত্তেজনা প্রশমন এবং সংঘাত প্রতিরোধের দিকে মনোযোগ দেওয়ার মাধ্যমে সৌদি আরব মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ধরে রাখার জন্য নিজেদেরকে অনিবার্য করে তুলেছে। তারা অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক নিরাপত্তা ফ্রেমওয়ার্কের অধীনে দীর্ঘস্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ করছে। সৌদি আরবের পররাষ্ট্রনীতি পরিবর্তিত হয়ে গতিশীল ও বৈচিত্র্যপূর্ণ কৌশলে রূপ নিয়েছে। এই নীতি দেশকে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছে। এই পরিবর্তন দীর্ঘদিনের মিত্র এবং উদীয়মান শক্তি সবার সাথেই সম্পর্ককে আরও শক্তিশালী করছে। পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক মানচিত্রের সাথে তারা নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে। সৌদি আরবের কূটনৈতিক প্রচেষ্টার উল্লেখযোগ্য উদাহরণ হল ইউক্রেন ইস্যুতে তাদের মধ্যস্থতার চেষ্টা। 18 ফেব্রুয়ারি রিয়াদ যুক্তরাষ্ট্র আর রাশিয়ার কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিল, যাতে 3 বছরের যুদ্ধের পর সংলাপ প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। যুদ্ধের সময়টাতে সৌদি আরব মস্কো আর কিয়েভ উভয়ের সাথে যোগাযোগ রক্ষা করেছিল। এখন তারা শান্তি আর সহযোগিতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। ওপেক প্লাসের মাধ্যমে রাশিয়ার সাথে জ্বালানি অংশীদারিত্ব থাকলেও সৌদি আরব একই সাথে পশ্চিমা মিত্রদের সাথেও শক্তিশালী সম্পর্ক ধরে রেখেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সৌদি আরব সবসময় শান্তি ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে এবং রাশিয়া কর্তৃক ইউক্রেনের ভূখণ্ড অধিগ্রহণের বিরুদ্ধে কথা বলেছে। এর বাইরে সৌদি আরব এবং তাদের গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির অংশীদার দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক সহায়তা, বন্দি বিনিময় সহযোগিতা ও ঘরবাড়ি থেকে উচ্ছেদ হওয়া শিশুদেরকে সহায়তা দিচ্ছে। সৌদি আরবের পররাষ্ট্রনীতিতে অনাগ্রাসন, হস্তক্ষেপ এড়ানো এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
কিন্তু মধ্যস্থতাকারীদের ভূমিকাকে সৌদি আরব এখনও নিজেদের নিরাপত্তা স্বার্থের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করেনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।